chemical equilibrium. At first, what is chemical equilibrium? What is chemical equilibrium? তাহলে এমন যে what is chemical equilibrium? At a definite temperature, if the rate of forward and backward reaction are same, then it is called chemical equilibrium. Then it is called chemical equilibrium. When at a definite temperature, first of all, at a definite temperature, if the rate of forward reaction and the backward reaction, the rate of forward reaction and the rate of backward reaction যদি equal হয় তাহলে ওটা হচ্ছে chemical equilibrium. At a definite temperature, the rate of forward reaction and the rate of backward reaction equal, তাহলে এটা হচ্ছে কি chemical equilibrium. Of course একটা reversible reaction, of course এটা হতে হবে একটা reversible reaction. এটা of course reversible reaction এর জন্য কোনো একটা রিভার্সিবল রিয়াকশন যখন স্টার্ট হয় তখন ফর দ্য টাইম বিং রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ডিক্রিজ হয় এন্ড ফর দ্য টাইম বিং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইনক্রিজ হয়। তাহলে একটা হচ্ছে তোমার টাইমের সাথে সাথে রেট ভার্সাস টাইমের সাথে সাথে যদি রেট অফ রিয়াকশন দেখো তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের রেট ডিক্রিজ হবে এন্ড ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট ইনক্রিজ হবে এন্ড এক সময়তে ইকুয়াল হবে। এই যেই সময়টাতে ইকুয়াল হবে ওইটাই হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। যে অবস্থাতে এটা ইকুইলিব্রিয়াম মানে ইকুয়াল হবে সেটাই হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে আমাদের বুঝতে হবে যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল, অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশনের যে ভ্যালোসিটি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের সেই একই ভ্যালোসিটি। যেই রেটে ফরওয়ার্ডে যায় রিঅ্যাকশন সেই রেটে রিঅ্যাকশনটা আবার ব্যাকওয়ার্ডেও আসে। এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ইন অ্যানাদার ওয়ার্ড এটা বলা হবে যে at a definite temperature when the concentration of reactant and product have no more change. At a definite temperature when the concentration of reactant and product have no more change or fixed, then বলবা যে this is called chemical equilibrium. এইটার গ্রাফিক্যালি কিভাবে দেখাবা দেখো কি বলতেছো at a definite temperature once again, কিন্তু কি এইবার কি when the concentration of reactant and the product, concentration of reactant and product, concentration of product
হ্যাভ নো মোর চেঞ্জ, আর চেঞ্জ হবে না, যা হইতে হইতে আর চেঞ্জ হবে না। এইবার হচ্ছে টাইম ভার্সাস হচ্ছে কনসেন্ট্রেশন। বিফোর দিস কি ছিল? রেট ভার্সাস টাইম। বিফোর দিস ইট ওয়াজ রেট, নাও ইট ইজ কনসেন্ট্রেশন। এন্ড কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ডিক্রিজ হচ্ছে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ডিক্রিজ and concentration of product decrease। তাহলে বিভিন্ন সময়ে, বিভিন্ন ডিফারেন্ট টাইমে, বিভিন্ন সময়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হইছে? চেঞ্জ হইতেছে, মানে কি ইনক্রিজ হচ্ছে। এবং বিভিন্ন সময়ে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। তাহলে এই থেকে শুরু করে এই পর্যন্ত কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন ডিক্রিজ হচ্ছিল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টটা ইনক্রিজ হচ্ছিল। কিন্তু তারপরে এরপর থেকে ইনফিনিটি টাইম পর্যন্ত কনসেন্ট্রেশন হ্যাভ নো চেঞ্জ এট অল। প্রোডাক্টের কনসেন্ট্রেশন যা আছে তা আর চেঞ্জ হচ্ছে না, রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন যা আছে তা আর চেঞ্জ হচ্ছে না। যখন এই অবস্থায় আছে একটা রিঅ্যাকশন, সেটাই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ওটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা এক মিনিট, যেটা কল দিল। হ্যাঁ হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি 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 জি। ও আচ্ছা আচ্ছা আপা, হ্যাঁ আমি কল ব্যাক করবো, আমি এখন ক্লাস নিতেছি তো, আমি কল ব্যাক করে এই এটা কনফার্ম করে দিব। হ্যাঁ ওকে। রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি হবে? ডিক্রিজ হবে, কারণ রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে যাবে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ হবে, কারণ প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টে আসবে, প্রোডাক্ট ফর্ম করতে থাকবে। আচ্ছা প্রোডাক্ট ফর্ম করতে থাকবে, তাহলে প্রোডাক্ট বাড়তেছে, রিঅ্যাকশন ডিক্রিজ হচ্ছে, প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে, রিঅ্যাকশন ডিক্রিজ হচ্ছে, প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে। কিন্তু এটা একটা একটা টাইম পর্যন্ত। তারপরে এমন একটা সময় আসবে যে সময় প্রোডাক্ট যা আছে তাই থাকবে, রিঅ্যাকশনও যা আছে তাই থাকবে, মানে তাদের কনসেন্ট্রেশন কি হবে না, আর চেঞ্জ হবে না। যখন এই অবস্থায় আছে সেটাও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ওটাও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তুমি দুই ভাবে দেখতে পারো। একবার বলতে পারো যে রেট অফ ফরওয়ার্ড এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল, সো ইট ইজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আরেকবার বলতে পারো না, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন প্রোডাক্ট যখন সেম থাকে, ফিক্স হয়ে যায়, যখন এমন একটা সময় যে সময় রিঅ্যাকশন এন্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশন ফিক্স হয়ে যায়, মানে আর চেঞ্জ হয় না, ওই অবস্থাটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে আমি যদি বলি at equilibrium state, at equilibrium state, at equilibrium state তোমাকে যদি বলি reaction is running, number 2 temperature is fixed, number 3 pressure is fixed, তবে এটা গ্যাসিয়াস হলে। আচ্ছা 5 concentration is fixed। তাহলে তোমাকে সবগুলো এগ্রি করতে হবে। ইকুইলিব্রিয়াম স্টেটে রিঅ্যাকশন রানিং, তোমাকে এগ্রি করতে হবে, তোমাকে এগ্রি করতে হবে, বুঝে এগ্রি করতে হবে। তোমাকে মানতে হবে যে রিঅ্যাকশন রানিং, কিন্তু সেটা বুঝে মানতে হবে যে রিঅ্যাকশনটা রানিংই থাকে। টেম্পারেচার ফিক্স থাকে, অর্থাৎ তুমি যে টেম্পারেচারে একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আসছে, যে টেম্পারেচারে একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আসছে, তুমি যদি টেম্পারেচারটা ওই টেম্পারেচারে রাখো তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম থাকবে। যদি তুমি টেম্পারেচার চেঞ্জ করো তাহলে ইকুইলিব্রিয়াম কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
ঠিক একইভাবে প্রেসারও, তুমি যে প্রেসারে আসো সেই প্রেসারেই রাখতে হবে, তবে সেটা গ্যাসের ক্ষেত্রে। আর কনসেন্ট্রেশনও তাই, অর্থাৎ কনসেন্ট্রেশন ওই সময় কি থাকে, ফিক্স থাকে। তার মানে এটা অনেকটা এমন যে ইকুইলিব্রিয়ামে সবকিছু মনে হবে যেন স্টাক হয়ে গেছে, স্ট্যাগমেন্ট হয়ে গেছে, এমন মনে হবে যে সব স্ট্যাগমেন্ট, সবাই থেমে গেছে, এরকমটা মনে হবে আর কি অ্যাপারেন্টলি। সেই অবস্থাটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ওটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ক্যারেক্টারিস্টিক, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক কি? নাম্বার 1, রিভার্সিবল রিঅ্যাকশন, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামও বলতে পারো, আবার এটাকে বলতে পারো কন্ডিশন, ক্যারেক্টারিস্টিক অ্যাজ ওয়েল এজ কন্ডিশন, যেটা রিভার্সিবল রিঅ্যাকশন। নাম্বার 2, incompleteness of reaction, incompleteness of reaction, incompleteness of reaction দিয়ে কি বুঝাচ্ছ তুমি আমাকে? ইনকমপ্লিটনেস অফ রিঅ্যাকশন মানে কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে একটা রিঅ্যাকশন ইনকমপ্লিট, একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আসলে সেটা আর কখনো শেষ হয় না, নেভার ফিনিশ, নেভার এন্ড, কখনো শেষ হবে না। ইনকমপ্লিটনেস অফ রিঅ্যাকশন মানে তাই বুঝায়। নাম্বার 3, ডাইনামিক নেচার, ডাইনামিক নেচার ইকুইলিব্রিয়ামের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ইট হ্যাজ ডাইনামিক নেচার, দ্যাট মিন্স ইট ইজ ডাইনামিক, দ্যাট মিন্স ইট ইজ ডাইনামিক। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্ট্যাটিক না, ডাইনামিক, রানিং। কন্ট্রোলিং ফ্যাক্টর, কন্ট্রোলিং ফ্যাক্টর, অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কন্ট্রোলিং ফ্যাক্টর কি কি? টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন, এগুলো হলো কন্ট্রোলিং ফ্যাক্টর। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কন্ট্রোলিং ফ্যাক্টর টেম্পারেচার, কন্ট্রোলিং ফ্যাক্টর হচ্ছে প্রেসার, এন্ড কন্ট্রোলিং ফ্যাক্টর হচ্ছে কনসেন্ট্রেশন। নাম্বার 5, নো এফেক্ট অফ ক্যাটালিস্ট, no effect of catalyst, this is very vital, no effect of catalyst। তার মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কন্ট্রোলিং ফ্যাক্টর কি কি? টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন। এখানে কি ক্যাটালিস্ট অ্যাড হয়েছে? হয়নি। ক্যাটালিস্ট অ্যাড হয়নি কেন? ক্যাটালিস্ট কেন অ্যাড হয়নি? বিকজ এই যে নো এফেক্ট অফ ক্যাটালিস্ট, নো এফেক্ট অফ ক্যাটালিস্ট, এই জন্য প্রায় এমসিকিউটা দেয়, প্রায় এমসিকিউটা দেয় যে হুইচ হ্যাজ নো এফেক্ট অন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, অথবা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কন্ট্রোলিং ফ্যাক্টর ফর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আনসার হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি? এটা রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য, এখানে রিঅ্যাকশন কখনো শেষ হয় না, রিঅ্যাকশনটা রানিং থাকে, কন্ট্রোলিং ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার, প্রেসার এন্ড কনসেন্ট্রেশন, এবং ক্যাটালিস্টের কোনো এফেক্ট থাকে না। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে, দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। নাও তোমাকে বললাম যে প্রুফ ডাইনামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ডাইনামিক নেচার প্রুফ করতে হবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ডাইনামিক নেচারের প্রুফ চাইতেছি আমরা। প্রুফ কিসের প্রুফ? ডাইনামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম।
ডাইনামিক নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রুফ কি? প্রুফটা হলো এরকম, এটার একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ আছে, তা হচ্ছে এরকম যে তুমি বলবা যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ ডাইনামিক প্রসেস, ইট ইজ নট স্ট্যাটিক। এটা ডাইনামিক প্রসেস, এটা স্ট্যাটিক না। সেটা আমাকে বুঝাবা তুমি কিভাবে? তুমি বলতেছো যে at equilibrium state the amount of reactant which is converted to product, the amount of reactant which is converted to product is equal the amount of product which is converted to reactant again. অর্থাৎ যতটা রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টে যায় ততটাই প্রোডাক্ট আবার রিঅ্যাক্টেন্টে ফিরে আসে। ব্যাপারটা অনেকটা এরকম, এখানে কতগুলো মলিকিউল আছে, এটা তোমার রিঅ্যাক্টেন্ট, যার কিছুটা কি করছে প্রোডাক্টে গেছে, এখান থেকে তার কিছুটা কি হয়েছে প্রোডাক্টে গেছে। ধরো এটা প্রোডাক্টে গেছে, এগুলো প্রোডাক্টে চলে গেছে, কিছু অংশ প্রোডাক্টে গেছে। এখন কি হলো, প্রোডাক্ট থেকেও তো আবার আসতে শুরু করবে। প্রোডাক্ট থেকে আবার কি হবে, ধরো একটা এদিকে আসতেছে, এদিক প্রোডাক্ট থেকে একটা আসতেছে, আর রিঅ্যাক্টেন্ট থেকে দুইটা যাচ্ছে। রিঅ্যাক্টেন্ট থেকে দুইটা গেছে কিন্তু প্রোডাক্ট থেকে আসতেছে একটা, তখনও কিন্তু ইকুইলিব্রিয়াম না। কিন্তু একটা সময় কি হইল যে এর দিক থেকে দুইটা এদিকে আসে, আবার এই দিক থেকে দুইটা ওইদিকে চলে যায়। যদি তাই হয় তাহলে সবসময় তুমি কি দেখবা, যে এইদিকে যা আছে এইদিকে যা আছে তুমি যতবারই চেক করবা মনে হবে যে কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, মনে হবে এমন কাজ যে কিছু কোনো তো কিছুই তো চেঞ্জ পাচ্ছি না, কোনো কিছুতে চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না ঠিক আছে, কিন্তু থেমে নাই। আমরা তো বলি নাই যে চেঞ্জ হওয়া না হওয়ার কথা, আমরা বলতেছি এটা থেমে আছে, স্টপ। তুমি বলবো না স্টপ না। যেটার আরো বেটার কিছু এক্সাম্পল আছে, সেটা হচ্ছে যে ধরো এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, এন্ড এই ওয়াটার ট্যাঙ্ক দিয়ে একটা পাইপ আছে, একটা ট্যাপ আছে যেটা দিয়ে পানি যাবে, এটাতে ইন করবে, আর আরেকটা ট্যাপ আছে যেটা দিয়ে পানি বের হয়ে যাবে। এখন তোমার পানির ফ্লো যদি এই দিক থেকে যেই ফ্লো আর বের হওয়ার সময় একই ফ্লো থাকে, এই ফ্লো আর এই ফ্লো যদি ইকুয়াল থাকে, তাহলে সারাদিন শেষে তো পানি যেইখানে আছে সেখানেই থাকবে। অল ডে লং তুমি যদি চেক করতে থাকো ইন্টারভেল দিয়ে দিয়ে, তুমি তো কখনোই দেখবে না যে পানির লেয়ারের কোনো চেঞ্জ হয়েছে। তার মানে কি কোনো পানি তুমি দাওনি ট্যাঙ্কে, পানি কি ট্যাঙ্ক থেকে ইউজ করোনি, করছো তো। ব্যাপারটা ইকুইলিব্রিয়ামটা এমন। কিন্তু আমি চাইতেছি স্যাটিসফাই হই না আমি, যে আমাকে প্রমাণ দিতে হবে। তখন কি করছে দেখো, হাইড্রোজেন আর আয়োডিনের মধ্যে যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনের কারণে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হয়। হাইড্রোজেন আয়োডিন রিঅ্যাক্ট করবে, হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস হবে, এটা রিভার্সিবল। তো এই রিঅ্যাকশন একসময় ইকুইলিব্রিয়ামে আসবে। এই রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়ামে আসে তখন একটু ফলো করো, যখন রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আসে সেই সময় 80% থাকে হচ্ছে গিয়া হাইড্রোজেন আয়োডাইড, মানে এটা কত পার্সেন্ট থাকে 80%, আর 20% থাকে হলো হাইড্রোজেন আর আয়োডিন, মানে এইটা থাকে কত 20%। যখন ইকুইলিব্রিয়ামে থাকে রিঅ্যাকশনটা তখন এই রিঅ্যাকশন থাকে 20%, মানে যতটা ছিল তার 20%, আর প্রোডাক্ট হবে যতটা দিছো তুমি তার 80%, মানে যতটা মানে এর 80% চলে গেছে আর কি।
ইকুইলিব্রিয়ামে যখন আসছে তখন 80% আর 20% আছে তারা। এই 80% সে কিন্তু একবারে হয় নাই, একটা সময় এই পর্যন্ত যায় আছে 80% হইছে। তাহলে 80% হওয়ার আগে সে তো 70 ছিল, 60 ছিল, 50ও ছিল এক সময়, 40 ছিল, 30 ছিল, 20 ছিল, 10 ছিল, 0 ছিল, তাই না? আর এইটা যখন 20 তে গেছে তখন তার শুরু কত ছিল? 100। 100 থেকে হয়তো 80 হইছে, 70 হইছে, 50 হইছে, 40 হইছে, এক সময় পরে 20 হইছে। তাহলে এটা ডিক্রিজ হতে হতে 20 হইছে, আর ইনক্রিজ হইতে 80 হইছে, কিন্তু তারপরে আর চেঞ্জ হয় না। এরপরে আর এই 80টা 81ও হয় না, আর এই 20টা আর 19ও হয় না। এইটাই হলো সিগনিফিকেন্ট অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দিস ইজ দ্য সিগনিফিকেন্ট অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আর যার কারণে তোমার কাছে এভরি টাইম মনে হবে যে কিছুই তো হচ্ছে না। যতবার টেস্ট করতেছো দেখতেছো হাইড্রোজেন মানে রিঅ্যাকশন 20% আছে আর প্রোডাক্ট আছে 80%, যার জন্য তুমি স্যাটিসফাই না যে আসলে রিঅ্যাকশনটা কি চলতেছে না থেমে আছে। কারণ রিঅ্যাকশন যদি থেমে থাকে তাও তো থাকতে পারে 20 আর 80 তে, কিন্তু আমরা বলতেছি না থেমে নাই। আমি কেমনে প্রুফ করবো যে থেমে নাই? সাইন্টিস্ট কি করছে তখন? এই হাইড্রোজেনের সাথে কি করছে? আয়োডিন আরো অ্যাড করছে, মানে এখানে আরো আয়োডিন তারা অ্যাড করছে, কিন্তু সেই আয়োডিনটা একটু অন্যরকম আয়োডিন। এখানে স্টার সাইন দিয়ে বুঝাচ্ছি যাকে, কি দিয়ে বুঝালাম? স্টার সাইন দিয়ে। মানে এই আয়োডিনটা এই ঠিক এই আয়োডিনের আইসোটোপ না, এই আইসোটোপ আর এই আইসোটোপ এক না। এইখানে যে আয়োডিনটা ইউজ হইতেছে সেই আয়োডিনটা হলো 128 এর আয়োডিন। আবার রিপিট করি, এটা হলো 128 এর আয়োডিন, আর এটা হলো 127 এর আয়োডিন, এটা হলো 128 এর আয়োডিন। এই আয়োডিন এই আয়োডিন এক আয়োডিন না, সেম আয়োডিন না। সাইন্টিস্টরা কি করছে? এই আয়োডিন অ্যাড করছে। ভালো করে ফলো করো, সাইন্টিস্টরা কি করলো? এই রিঅ্যাকশনটা যে চালু আছে, এই রিঅ্যাকশনটা যে রানিং আছে, তা প্রুফ করার জন্য তারা কি করছে? এখানে এক্সট্রা আয়োডিন অ্যাড করছে, এক্সট্রা আয়োডিন অ্যাড করছে, কিন্তু সেই আয়োডিনটা স্পেশাল, যেটাকে তারা ট্রেস করতে পারবে, যেটাকে তারা ট্রেস করতে পারবে, যার কারণে এই আয়োডিনটাকে বলা হয় ট্রেসার। এন্ড একটা এমসিকিউ দিবেই দিবে বা দেয় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রেসার আয়োডিন, তাহলে এটা। আর যদি বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রেসার, তাহলেও এটা। এটা হচ্ছে ট্রেসার আয়োডিন। এই আয়োডিনটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, স্পেশাল আয়োডিন। আয়োডিনটা কি এক্সাইটেড কন্ডিশনে থাকে? না, এক্সাইটেড না, মানে চার দিয়ে বুঝাইছি হলো যে এ আয়োডিন আর এই আয়োডিন এক না, এই জন্য বুঝাচ্ছি যে এই আয়োডিনটা ডিফারেন্ট বোঝানোর জন্য, এই আয়োডিনটা এইটা না তা বোঝানোর জন্য। এটা বুঝাইতেছি যে এটা হচ্ছে ট্রেসার আয়োডিন, যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ আয়োডিন। ওকে ফাইন, অন্য আয়োডিন আর কি, ট্রেসার আয়োডিন। এখন আসো, এই আয়োডিনটা মিক্স করে দেখছি কি যে এই আয়োডিন রিঅ্যাকশন করছে, সেটা প্রমাণিত, প্রুভেন, কারণ প্রোডাক্টে তারা সেটাকে ঠিক দেখতে পাইছে। এই আয়োডিনটাকে তারা প্রোডাক্টে প্রুফ করতে পারছে যে এই আয়োডিনটা প্রোডাক্টে পাওয়া গেছে, এই আয়োডিনটাকে প্রোডাক্ট হিসেবে তারা দেখতে পাইছে। কিন্তু তার মানে এটা যে রিঅ্যাকশন করছে এটা প্রমাণিত, এটা প্রুভেন যে এটা রিঅ্যাকশন করছে। এবার আসো কি হয় তাতে। তারা দেখলো, তারা আয়োডিন অ্যাড করলো, সেই আয়োডিন রিঅ্যাকশনও করলো, কিন্তু তারপরেও দেখে কি 80% 20% রয়ে গেছে। এরপরেও কি রয়ে গেছে? 80% আর 20%। অর্থাৎ এইটা যে রিঅ্যাকশন করলো, রিঅ্যাকশনটা চললো, রিঅ্যাকশন থেকে প্রোডাক্টও হইলো, কিন্তু এই 80 আর 20 কোনো চেঞ্জ হয় নাই, 80 আর 20 কোনো চেঞ্জ হয় নাই। মানেটা কি তাইলে? মানেটা হলো এরকম যে মনে করো
এই দুইজন এর কাছে 10 টাকা আছে, এর কাছে 6 টাকা আছে। তুমি কি করলা, এরে দিলা হচ্ছে আরো 2 টাকা, এরেও দিলা 2 টাকা। মানে তুমি কি করলা, না সরি 2 টাকা 2 টাকা না, এর তো হলো 10 টাকা, এর কাছে আছে 10 আর এর কাছে আছে 6 টাকা, বা মনে করো অর্ধেক করে দেই বুঝার সুবিধার জন্য 5 টাকা। এর 10 টাকা আর এর কাছে আছে 5 টাকা, এর কাছে 10 টাকা আর এর কাছে আছে 5 টাকা। এখন তুমি কি করলা, আবার কি করলা, কাউকে বললা যে আমার কাছে আছে যে 6 টাকা আছে, আর আমি 6 টাকা দিলাম, তুমি এই দুইজনকে তারা যেই রেশিওতে আছে সেই রেশিওতে ভাগ করে দাও, বা এই দুইজনকে ভাগ করে দাও। এ 10 টাকা আছে, ওর কাছে 5 টাকা আছে, আমি 6 টাকা অ্যাড করলাম এবং বললাম যে এরা যে প্রপোর্শনে আছে সেই প্রপোর্শনে ভাগ করে দাও, বা তুমি সেই প্রপোর্শনে ভাগ করলা। অর্থাৎ তুমি তারে 4 টাকা দিলা এক্সট্রা, আর ওরা 2 টাকা দিলা। তুমি এই ফিক্সড ডিস্ট্রিবিউশনের সময় কোনটা ফলো করছো, যে এখানে যে রেশিও আছে তুমি যখন আবার এদেরকে ডিস্ট্রিবিউট করবা, তুমি যা এক্সট্রা দিতেছো সেটাকে ডিস্ট্রিবিউট করতেছো ঠিক ওই রেশিওতে, তারা যে রেশিওতে আছে। তাহলে কি রেশিও চেঞ্জ হবে জীবনেও? কারণ তোমার এক্সট্রাটা ডিস্ট্রিবিউট হইতেছে কিভাবে, ওই রেশিওতেই ডিস্ট্রিবিউট হইতেছে, ওই রেশিওতেই ডিস্ট্রিবিউট হইতেছে, যার কারণে রেশিও চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে যে রেশিও কেন চেঞ্জ হয় না তার ব্যাখ্যা, তার এক্সপ্লেনেশন যে কেন রেশিও চেঞ্জ হয় না। কারণ কি, কারণ তুমি যে এক্সট্রাটা দিতেছো সেই এক্সট্রাটা কিভাবে ডিস্ট্রিবিউট হইতেছে, যারা যে রেশিওতে আছে ওই রেশিওতেই ডিস্ট্রিবিউট হবে, এটাই নিয়ম, এটা তারা মানবে। কিন্তু প্রশ্ন হলো ওইখানে এখনো যে তাহলে কিভাবে প্রুভ হইলো যে এটা ডাইনামিক। এখনো আমি বুঝি নাই যে কিভাবে প্রুভ হইলো যে এটা ডাইনামিক। এবার আসো শেষ কথা, আবার এবার আসো দ্য লাস্ট সেন্টেন্স, সেটা হলো এরকম, যদি এই রেশিও চেঞ্জ হইতো, যদি এই পার্সেন্টেজ চেঞ্জ হইতো, মনে করো এই পার্সেন্টেজটা যদি চেঞ্জ হইতো, তাহলে তুমি কি বলতে জানো, যে এতক্ষণ রিঅ্যাকশনটা স্টপ ছিল, এতক্ষণ রিঅ্যাকশনটা স্টপ ছিল, তুমি যখন এক্সট্রা আয়োডিন দিছো তখন আবার রান হইছে, যার কারণে রেশিও চেঞ্জ হইছে। আবার রিপিট করি, যদি রেশিও চেঞ্জ হইতো, চেঞ্জ না হওয়ার কারণ তো বুঝতে পারছি যে চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ না হয়ে আমাকে কিভাবে হেল্প করলো এটা আন্ডারস্ট্যান্ড করতে, যে এটা একটা ডাইনামিক, এটা ডাইনামিক আমাকে কিভাবে বুঝাতে পারলো, সেটা হলো এরকম যে যদি রেশিওটা চেঞ্জ হয়ে যাইতো, মনে করো হয়নি তো, যদি হতো তাহলে তুমি কি বলতে জানো, এতক্ষণ এটা অফ ছিল, স্টপ ছিল, আমি আয়োডিন দেওয়ার পরে চালু হয়েছে, এই কারণে প্রপোর্শন চেঞ্জ হয়েছে, এই কারণে রেশিও চেঞ্জ হয়েছে। এতক্ষণ স্টপ ছিল, আমি আয়োডিন দিয়ে চালু করছি, এতক্ষণ স্টপ ছিল, আমি আয়োডিন দিয়ে চালু করছি, কিন্তু রেশিও চেঞ্জ না হয়ে কি প্রমাণ হইলো, দেখো রেশিও চেঞ্জ হয় নাই তো, তাহলে কি তুমি এই কথা বলতে পারবে এখন? অর্থাৎ রেশিও চেঞ্জ হইলে তুমি বলতা যে এতক্ষণ এটা স্টপ ছিল, আমি আয়োডিন দিয়ে চালু করেছি। রেশিও যদি চেঞ্জ হইতো, রেশিও তো চেঞ্জ হয় নাই, তাই তুমি তো ওটা বলতে পারো না। এবার আমি বলবো যে রিঅ্যাকশন চালু ছিল, কিভাবে? কারণ তুমি রেশিও চেঞ্জ হয় না বলে মনে করছো রিঅ্যাকশনটা স্টপ, রেশিও চেঞ্জ হয় না বলে তুমি মনে করছো রিঅ্যাকশনটা স্টপ, কিন্তু আমি দেখলাম যে একটা রিঅ্যাকশন হইছে কিন্তু রেশিও চেঞ্জ হয় নাই, রিঅ্যাকশন চলছে কিন্তু রেশিও চেঞ্জ হয় নাই, রিঅ্যাকশন চালু কিন্তু রেশিও চেঞ্জ হয় নাই। তার মানে বোঝা গেল যে পার্সেন্টেজ চেঞ্জ না হইলেও রিঅ্যাকশন চলতে পারে, পার্সেন্টেজ চেঞ্জ না হয়েও কি করতে পারে, একটা রিঅ্যাকশন চলতে পারে, প্রপোর্শন চেঞ্জ না হয়েও রিঅ্যাকশন চলতে পারে, অর্থাৎ রিঅ্যাকশনটা চালু ছিল। ফাইনালি এটা প্রুভেন যে রিঅ্যাকশনটা চালু ছিল, কারণ আমি রিঅ্যাকশনটাকে চালানো অবস্থায় দেখেছি,
আমি রিঅ্যাকশনটাকে চালু করার প্রমাণ পাইছি, কিন্তু রেশিও চেঞ্জ হয় নাই। চালু আছে সেটা আমি প্রমাণ করতে পারছি, কিন্তু রেশিও চেঞ্জ হয় নাই। তার মানে আমি মানতে বাধ্য, আমি এখন মানবো হ্যাঁ রেশিও চেঞ্জ কোনো ম্যাটার না, রিঅ্যাকশন চলতে পারে। তার মানে থিওরি দিয়ে বুঝাইতেছে যে রিঅ্যাকশন প্রোডাক্টে যাবে, প্রোডাক্ট রিঅ্যাকশনে আসবে, কিন্তু সেটাকে প্রমাণ করতেছি আমরা এইভাবে। এইটাই হচ্ছে ডাইনামিক নেচার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের। তাহলে এখন পর্যন্ত হোয়াট ইজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, characteristics of chemical equilibrium, graphical representation of chemical equilibrium, and হচ্ছে dynamism of chemical equilibrium। এগুলো হচ্ছে বেসিক আইডিয়া। এইবার যাচ্ছি যে দ্য ফোকাস, সেটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশনটা 1 মার্কের কোশ্চেন হিসেবে এটা একটা টপার বলতে গেলে, এটা মানে 1 মার্কের কোশ্চেনে এটা দেয় যে হোয়াট ইজ ল অফ মাস অ্যাকশন। এই জন্য একেবারে মানে কারেক্ট একটা ডেফিনেশন দেখো বা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করবা। তা হচ্ছে এরকম, at definite temperature the rate of reaction at definite temperature the rate of reaction is directly proportional যেটা কি directly proportional to the active mass ওয়ার্ডটা ফলো করো, active mass at a definite temperature the rate of reaction is directly proportional to the active mass বলে ব্র্যাকেট দিতে হয়, কি সেটা মোলার কনসেন্ট্রেশন and partial pressure। মোলার কনসেন্ট্রেশন and partial pressure ব্র্যাকেট ক্লোজ। মানে কি, মানে হচ্ছে অ্যাক্টিভ মাস হচ্ছে দুইটা, অ্যাক্টিভ মাস এটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন এন্ড পার্শিয়াল প্রেসার। মোলার কনসেন্ট্রেশন এন্ড পার্শিয়াল প্রেসার এই দুইটাকে বলে অ্যাক্টিভ মাস। এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ মাস, মোলার কনসেন্ট্রেশন আর হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট। তার মানে তুমি যদি রানিং সেন্টেন্সে দেখো, রানিং সেন্টেন্স এইভাবে at definite temperature the rate of reaction is directly proportional to the active mass of reaction। running sentence at definite temperature the rate of reaction is directly proportional to the active mass of reaction। কিন্তু অ্যাক্টিভ মাস কাদেরকে মিন করতে চাচ্ছ তুমি, কাদেরকে তুমি বলতেছো যে অ্যাক্টিভ মাস, সেটা বুঝতে চাইতেছি আমি। তার জন্য তুমি ব্র্যাকেটে আমাকে বলে দিছো মোলার কনসেন্ট্রেশন এন্ড পার্শিয়াল প্রেসার, এরাই হচ্ছে অ্যাক্টিভ মাস। ওকে, তার মানে লেট a প্লাস বি তার থেকে সি প্লাস ডি কোন একটা রিঅ্যাকশন, এটা a প্লাস বি রিঅ্যাকশন, সি প্লাস ডি প্রোডাক্ট। a প্লাস বি রিঅ্যাকশন আর সি প্লাস ডি হচ্ছে প্রোডাক্ট। তাহলে তুমি কি বলে আসছো দেখো তো, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এই দেখো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কি করবে জানো, আর এফ দিয়ে ডিনোট করে, আর এফ
RS মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, RS মিন করতেছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল, বলতো না তুমি, টু দা অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাকশন। এই যে অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাকশন, the rate of forward reaction RS যেটা directly proportional, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কনসেন্ট্রেশন অফ A ইনটু কনসেন্ট্রেশন অফ B। এই যে কনসেন্ট্রেশন অফ A কনসেন্ট্রেশন অফ B, কনসেন্ট্রেশন অফ A কনসেন্ট্রেশন অফ B, এই যে কনসেন্ট্রেশন অফ A কনসেন্ট্রেশন B, অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতেছো, RS প্রপোর্শন এইটা, তুমি এটাই বলে আসছো এখানে। তাহলে RS ইজ ইকুয়াল টু কি হবে দেখো, K1 A ইনটু B, বুঝছো? কিন্তু K1 কেন আসলো? প্রপোর্শন নাই যে। K1 কেন আসছে? প্রপোর্শন সাইন যে উইথড্র করছো, ক্যান্সেল করছো না প্রপোর্শনকে, প্রপোর্শন ক্যান্সেল করছো তাই K1 আনছো। আচ্ছা, A এই যে A, B এই তো B, কিন্তু থার্ড ব্র্যাকেট কেন আসলো? C কোথায় গেল? থার্ড ব্র্যাকেট কেন আসলো? C কোথায় গেল? এবং তোমরা জানো যে C কেই আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাই, সিটাকেই থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাই। তাহলে RS ইজ ইকুয়াল টু এটা RS ইকুয়াল, তেমনি রেট অফ ব্যাকওয়ার্ড কি হবে? রেট অফ ব্যাকওয়ার্ডের টাইমে কি হবে? ব্যাকওয়ার্ড মানে কি? সিডি না? ব্যাকওয়ার্ড কে দিচ্ছে সিডি, ফরওয়ার্ড কে দিচ্ছে এবি, ব্যাকওয়ার্ড দিচ্ছে সিডি। তাহলে ব্যাকওয়ার্ড কে আমরা আরবি দিয়ে বুঝাই, আরবি। ওইটা ইজ ইকুয়াল টু হবে K2 3 ইনটু ডি। অর্থাৎ যেভাবে RF আসছে সেভাবে আরবি আসবে না, যেভাবে RF আসছে সেভাবে তো আরবি আসবে। তাহলে এটা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড, রেট অফ ব্যাকওয়ার্ড। এই রিঅ্যাকশনের রেসপেক্টে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। Now at equilibrium state, এটা কি ঠিক না যে RF ইকুয়াল টু RB? ইকুইলিব্রিয়াম স্টেটে কি বলে আসছি আমরা? ফরওয়ার্ড রেট ব্যাকওয়ার্ড রেট ইকুয়াল না? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড তো ইকুয়াল। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইকুয়াল যদি হয় তাহলে RS কি ছিল? K1 A ইনটু B, আর RB কি ছিল? K2 C ইনটু D। এবার K1 ডিভাইড K2 করি আমরা, K1 ডিভাইড K2, তাহলে হবে কি জানো? CD মানে প্রোডাক্ট উপরে বাই AB হবে। তাহলে K1 বাই K2 ইজ ইকুয়াল টু এটা আসলো না? আসলো। পরে K1 বাই K2 কে আমরা নতুন করে KC দিয়ে ডিনোট করব। K1 বাই K2 কে আমরা KC দিয়ে ডিনোট করলাম। KC দিয়ে ডিনোট করলে কি হইলো? CD বাই AB। তাহলে ফাইনালি কি পাইলাম? ফাইনালি এটা না পেলাম যে KC ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন। KC is equal to concentration of product by concentration of reactant। তাহলে KC এর ইকুয়েশনটা এস্টাবলিশ করলাম এতক্ষণ ধরে। এই KC এর ইকুয়েশনটা এস্টাবলিশ করলাম এই ল থেকে। এই ল থেকে আমরা KC এর ইকুয়েশন বানালাম যে এইটা KC এর ইকুয়েশন, এটা KC এর ইকুয়েশন। KC কি জানতে চাইতেছো? KC হচ্ছে ইকুইলিব্রিয়াম, KC হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমরা কি এনাফ শুনিনি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KC হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, KC হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KC। KC হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সিমিলারলি মানে আর দেখাবো না, সিমিলারলি KP কি হবে তাহলে?
কেপিও তো আরেকটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ওটা তো কেসি করলাম, এবার তো কেপি, তাহলে কেপি হবে কি জানো, পিসি ইন্টু পিডি বাই পিএ ইন্টু পিবি। আমি আবার একটু কেসিটা লিখি পাশাপাশি, দুইটা একসাথে দেখাই তাহলে বুঝবা। তার মানে কেসি যেমনি প্রোডাক্ট বাই রিঅ্যাকশন, কেসি প্রোডাক্ট বাই রিঅ্যাকশন, কেপিও তাই প্রোডাক্ট বাই রিঅ্যাকশন। কেসি যেমনি প্রোডাক্ট বাই রিঅ্যাকশন, কেপিও তেমনি প্রোডাক্ট বাই রিঅ্যাকশন, শুধু কেসি হলো কনসেন্ট্রেশন নিয়ে করা হয়েছে, কনসেন্ট্রেশন। কেসি হচ্ছে কি দিয়ে, তাদের কনসেন্ট্রেশনের রেশিও, কেসি হচ্ছে তাদের কনসেন্ট্রেশনের রেশিও, আর কেপিটা হচ্ছে তাদের প্রেসারের রেশিও, আর এই প্রেসারটা হচ্ছে পার্শিয়াল প্রেসার, এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার। তাহলে মনে করে দেখো তো, ল অফ মাস অ্যাকশনে অ্যাক্টিভ মাস ধরা হয়েছিল দুইটা জিনিস, একটা ছিল কনসেন্ট্রেশন, একটা ছিল পার্শিয়াল প্রেসার। কনসেন্ট্রেশন পার্শিয়াল প্রেসার, কনসেন্ট্রেশন পার্শিয়াল প্রেসার। কনসেন্ট্রেশন দিয়ে যে ইকুয়েশন হবে সেটা কেসি, আর পার্শিয়াল প্রেসার দিয়ে যে ইকুয়েশন হবে সেটা কেপি। কেপি কেসি দুইটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কিন্তু একটা হচ্ছে কনসেন্ট্রেশনের টাইমে, একটা হচ্ছে পার্শিয়াল প্রেসারের টাইমে। আর এই দুইটা হচ্ছে কেপি কেসির ইকুয়েশন, এগুলো হচ্ছে কেপি কেসির ইকুয়েশন, and which is very important. নাও একটা জিনিস ফলো করো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ফলো করো, যদি এমন হয় যে টুয়াইস এ প্লাস, কথার কথা, টুয়াইস এ প্লাস বি রিঅ্যাকশন করছে, করে ধরো ফাইভ সি প্লাস টুয়াইস ডি প্রডিউস করছে, কথার কথা যা তুমি দিলা, টুয়াইস এ বি এর সাথে রিঅ্যাকশন করে ফাইভ সি এন্ড টুয়াইস ডি প্রডিউস করছে, অর্থাৎ এ 2 মোল বি 1 মোল রিঅ্যাকশন করতে, করে সি বানাইছে 3 মোল আর ডি করতে হচ্ছে 2 মোল। এরকম যদি হয়, এরকম যদি হয় ইকুয়েশনটা, তাহলে এটার কেপি কি হবে আর কেসি কি হবে? এরকম যদি ইকুয়েশন হয় তাহলে কেপি কি হবে আর কেসি কি হবে? দেখো, কেপি কি হবে, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, পার্শিয়াল প্রেসার কার, সি এর, এই যে সি এর পার্শিয়াল প্রেসার, ইনটু পার্শিয়াল প্রেসার, কার পার্শিয়াল প্রেসার, ডি এর পার্শিয়াল প্রেসার। তার মানে আগের মতোই কি সিডি না, কিন্তু যেটা হবে তা হচ্ছে এই যে মোল নাম্বার, এই যে মোল নাম্বার, এরা পাওয়ারে চলে যাবে, মোল নাম্বার পাওয়ারে যায়, এটা মাঝে মাঝেই দেখছো, বিভিন্ন কারণে দেখছো। আর রিঅ্যাকট্যান্টের টাইমে পিএ ইনটু কি পিবি, এটা 2 মোল আছে, 2 পাওয়ারে যাবে, এটা কোনো মোল নাম্বার নাই, কিছু পাওয়ারে যাবেও না। তার মানে কি, মোল থাকলে কি করবা, এই যে যতগুলো মোল থাকবে এগুলো কোথায় যাবে, পাওয়ারে চলে যাবে। ঠিক কেসি ইজ ইকুয়াল টু তাই, কেসি মানে কনসেন্ট্রেশন সি, কনসেন্ট্রেশন ডি, কনসেন্ট্রেশন এ, কনসেন্ট্রেশন এ বি, এটা তো বেশি, এটা তো থাকতেই আছে বারবার, শুধুমাত্র মোল নাম্বারটা, এটার মোল কত আছে 3 দিয়ে দিছো 3, এটা মোল নাম্বার আছে 2 দিয়ে দিছো 2, এটা মোল নাম্বার আছে 2 দিয়ে দিছো 2, ব্যাপারটা এই আর কি। তাহলে মোল নাম্বার কিভাবে ইউজ করা লাগবে, মোল নাম্বার কি করে কিভাবে ইউজ করবো সেটা দেখালাম। এখন আসো রিয়েল এক্সাম্পল, এখন দেখবা হচ্ছে জেনুইন এক্সাম্পল বা রিয়েল এক্সাম্পল, যে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন গুলোর কেপিকেসি আমাদেরকে করতে হয়, তার সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ফার্স্ট ইম্পর্টেন্ট এটা, সেকেন্ড ইম্পর্টেন্ট হলো এটা, থার্ড ইম্পর্টেন্ট হলো এটা, ফোর্থ ইম্পর্টেন্ট হলো এটা,
এগুলো মোস্ট কমন, আমরা এগুলো দিয়ে এক্সারসাইজ করব, বাট আমরা আসলে শিখব রুল। আমরা এমন হব না যে এই ইকুয়েশন না দিলে পারবো না, এটা না দিলে পারবো না, এটা না দিলে পারবো না, এমন হওয়া উচিত না। আমরা এগুলো দিয়ে এক্সারসাইজ করব, বাট এমন না যে আইডিয়াটা এখানে ফিক্স হয়ে থাকবে, মানে এটা ছাড়া আমি পারবো না, এটা না হলে পারি না, এটা না হলে পারি না, এটা না হলে পারি না, এমনটা না। এইগুলো এগুলো দিয়ে আমরা হয়তো এক্সারসাইজ করবো, নিয়ম জানবো। তো এগুলো হচ্ছে গিয়ে কমন রিয়াকশন যাদের কেপি কেসি করবো আমরা, এরাই হচ্ছে কমন রিয়াকশন যাদের কেপি কেসি করবো আমরা, যাদের কেপি কেসি করবো আমরা, এদের দিয়েই কেপি কেসি করা লাগবে, এদের কেপি কেসি নিয়েই কাজ করতে হবে তোমাকে। এন্ড বোর্ড কোশ্চেন ফলো করে দেখবা যে মানে দের ইজ নো ইয়ার যে এই এদেরকে দিয়ে কোনো কোশ্চেন হয়নি, কেপি কেসি নিয়ে কোনো কোশ্চেন হয়নি, এক বছরও হয়নি এমন। অনেক ভাইটাল টপিক আমি দেখছি যে মিস হয়েছে কোনো না কোনো বছর। এবার আসো এইটার তাই নেই, মনে করো এটা দেওয়া আছে, তুমি কিভাবে কেপি এক্সপ্রেস করবা, এটা দেওয়া আছে, তুমি কেপি কিভাবে এক্সপ্রেস করবা, এইটা খুব ইম্পর্টেন্ট যে কেপি, এইটার কেপি কিভাবে এক্সপ্রেশন দিবা, এইটার কেপি এর এক্সপ্রেশন কি হবে, কিভাবে কেপি কে এক্সপ্রেস করবা। তুমি যা জানো তাই চিন্তা করো। তুমি জানো যে কেপি মানে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার বাই রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার। তো প্রোডাক্টের পার্শিয়াল প্রেসারের সাইন কি, পি। এখানে একটা বিপদ কি জানো, পার্শিয়াল প্রেসারের সাইন পি, আবার প্রোডাক্টের নিজের কাছেও আছে পি, এইখানে গন্ডগোল হয়। পার্শিয়াল প্রেসারে পি আছে, আবার প্রোডাক্টেও পি আছে, অনেক সময় এই কারণে প্রবলেম হয়। তাহলে এই পি নিচে পার্শিয়াল প্রেসারের, তারপরে প্রোডাক্ট হিসেবে আছে PCl3 ইনটু এই পি নিচে পার্শিয়াল প্রেসার হিসেবে, আর প্রোডাক্ট হিসেবে আছে ক্লোরিন। কেন বুঝো না? তাহলে এইটা করতে হবে। আর নিচে এই পি নিচে পার্শিয়াল প্রেসারের রিঅ্যাকট্যান্ট হলো PCl5, এই যে রিঅ্যাকট্যান্ট হলো PCl5, খুব সাবধান। এই হলো কেপি, এই রিঅ্যাকশন হলে এটা কেপি, এই রিঅ্যাকশন হলে এটা কেপি। আর যদি কেসি হয়, এবার আসো স্টুডেন্টরা কি কি ভুল করতে পারে প্রথম দিকে, কি কি ভুল করতে পারে। এক, এটা ইনটু না প্লাস, কনফিউজ হয়ে যায়। এখানে কি ইনটু ছিল না প্লাস ছিল, এটা আমি দেখছি যে গন্ডগোল। একদম সাবধান, ইনটু, ইনটু আকারে সব মাল্টিপ্লাই। আরেকটা ভুল করে অনেক সময়, সেটা থেকে অনেক সময় রিঅ্যাকশন উপরে লেখা ফেলে, প্রোডাক্ট নিচে লেখে। রিঅ্যাকশন উপরে প্রোডাক্ট নিচে, তা না, প্রোডাক্ট উপরে রিঅ্যাকশন নিচে। এবার কেসি, কেসি টাইমে থার্ড ব্র্যাকেট, প্রোডাক্ট কি PCl3, প্রোডাক্ট কি ক্লোরিন, রিঅ্যাকটেন্ট কি PCl5, বাস। কেপি কেসি, কেপি কেসি, এই ইকুয়েশনের কেপি কেসি, এই ইকুয়েশনের কেপি কেসি। সেকেন্ডটা কোনটা ছিল, N2 প্লাস 3H2 তার থেকে 2NH3। আরেকটা কমন, কেপি, কেপি মানে পার্শিয়াল প্রেসার। কার পার্শিয়াল প্রেসার? অ্যামোনিয়া। কার পার্শিয়াল প্রেসার? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি মোল নাম্বার কত? 2 পাওয়ারে। রিঅ্যাকট্যান্ট কে নাইট্রোজেন, নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার ইনটু রিঅ্যাকট্যান্ট কে হাইড্রোজেন, হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার, মোল নাম্বার আছে, পাওয়ারে যাবে। কেসি, কনসেন্ট্রেশন কার? অ্যামোনিয়া, অ্যামোনিয়া কত মোল? 2 পাওয়ারে যাবে। কনসেন্ট্রেশন কার? নাইট্রোজেনের, কনসেন্ট্রেশন কার? হাইড্রোজেনের, হাইড্রোজেন 3 পাওয়ারে যাবে। তাহলে সাবধান, পাওয়ারে যায় কি, এই যে এইটা মোল নাম্বার পাওয়ারে যায়, মোল নাম্বারটা পাওয়ারে যায়, মোল মোল শুধু মোল যায় পাওয়ারে। তাহলে দেখো কি করলাম, 2 নম্বর। 3 নাম্বার, জাস্ট প্র্যাকটিসের জন্য, জাস্ট প্র্যাকটিস, অভ্যাস তৈরি করার জন্য, হ্যাবিট তৈরি করার জন্য, হ্যাবিটিউড হওয়ার জন্য এটাও করতেছি যে কেপি ইকুয়াল টু কি। তাইলে কেপি মানে পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট
প্রোডাক্টকে NO2, এটা লেফটে 2 আছে, এই 2 পাওয়ারে যাবে। পার্শিয়াল প্রেসার কার N2O4, লেফটে আছে কিছু নাই। Kc ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দেই কার NO2 এর, লেফটে আছে 2 পাওয়ারে যাবে। থার্ড ব্র্যাকেট দিব N2O4 এর। দেখানো মানে হ্যাবিটিউট করা, তোমাকে হ্যাবিটিউট হইতে হবে। এইটা যদি হয় তাহলে এটা তাই না কেটে গেছে, এটা এই রিঅ্যাকশন, তাহলে এটা কেটে এটা গেছি। লাস্ট ওয়ান, হাইড্রোজেন এন্ড আয়োডিন হইতেছে হাইড্রোজেন আয়োডাইড। Kp ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার প্রোডাক্টকে হাইড্রোজেন আয়োডাইড, প্রোডাক্ট হাইড্রোজেন আয়োডাইড 2 লেফটে আছে 2 পাওয়ারে যাবে। পার্শিয়াল প্রেসার কার হাইড্রোজেনের H2, লেফটে কিছু তো নাই, H2 ইনটু PI2, এই যে I2, ঠিক আছে। এইভাবে কেপি করতে হয়। Kc প্রোডাক্ট হাইড্রোজেন আয়োডাইড, লেফটে 2 আছে 2 পাওয়ারে, রিঅ্যাকট্যান্ট হাইড্রোজেন এন্ড রিঅ্যাকট্যান্ট আয়োডিন, এগুলো হচ্ছে কেপিকেসির এক্সপ্রেশন। কেপিকেসির এক্সপ্রেশন ঠিক না থাকলে কেপিকেসি করা যায় না, বা করলে ভুল হওয়ার চান্স থাকে। তাহলে টুডে আমরা একটা ভাইটাল সাইডে স্টার্ট করলাম, যেটা উইল কন্টিনিউ টুমরো।